বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচে সংবর্ধনা। কাল লি কিয়াং পরশু শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। ঢাকার এই এজেন্ডা শতভাগ ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। সম্পর্ক যদি আমরা আরো গভীরতর করতে পারি, এটা বাংলাদেশের জন্য এটা ইতিবাচক হবে। 18 আইন কর্মকর্তার পদত্যাগ স্টান্টবাজি বলছেন বিএনপিপন্থী আইনজীবীরা। দলীয়করণ না করার পরামর্শ। ওনাদের পদত্যাগের মাধ্যমে প্রমাণিত হলো এই সাংবিধানিক পদগুলো দলীয়। ডেঙ্গু মোকাবেলায় তদারকির ভরসায় না থেকে সচেতন হওয়ার আহ্বান। রাজধানীতে টাস্কফোর্সের অভিযান, জরিমানা। ক্যাশলেস লেনদেনে এক প্ল্যাটফর্মে আসছে ব্যাংক ও মোবাইল সেবাদাতারা। বাধ্যতামূলক হবে বাংলা কিউআর। ভালো লাগতেছে যে আসলে আমরা ক্যাশলেসের দিকে যাচ্ছি আস্তে আস্তে। একটা কিউআর কোডে হইলে আই থট লাইক ওটা সবার জন্য খুব সুইটেবল হবে। এক বা একাধিক এমএফএস এর কিওয়ার্ড তাদের কাছে ছিল, সেগুলো একটি মাত্র কিওয়ার্ড দ্বারা রিপ্লেস হয়ে যাবে। কমছে তিস্তার পানি, জলমগ্ন নিম্নাঞ্চল ফসলি জমি। ভাটি এলাকায় তীব্র স্রোত, নদী তীরে ভাঙন, আতঙ্কে মানুষ। বাদাম ক্ষতি হয়েছে, আর এই যে বিছন যেটা মানে ধান গাবো, ওই বিছনটা আমার নষ্ট হয়ে গেছে। এই যে তিস্তে আমার মতন আজরাইল। দাবদাহে বিপর্যস্ত ইউরোপের জনজীবন। তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি। প্রায় অর্ধশত প্রাণহানি, রেড অ্যালার্ট জারি। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি নাফিস জামান। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে চীনের রাজধানী বেইজিংয়ে লালগালিচে সংবর্ধনা দেওয়া হয়েছে। দালিয়ান থেকে বুলেট ট্রেনে স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের চাওমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান তারা। রেল স্টেশন থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রায় রাষ্ট্রীয় গেস্ট হাউসে নেওয়া হয়। রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে দালিয়ান প্রদেশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বেইজিংয়ে। দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ে পৌঁছান সরকার প্রধান। এ সময় স্টেশনের প্ল্যাটফর্মেই তাকে অভ্যর্থনা জানানো হয়, দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা, ছিল গার্ড অব অনারও। বৃহস্পতিবার চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, নীতি নির্ধারকদের সঙ্গেও আলাদা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকের সূচি রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে ওই দিনই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা সরকার প্রধানের। এর আগে বুধবার দিনভর দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন সহ নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন তারেক রহমান। এবারের সম্মেলনে 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের 1700 জনেরও বেশি প্রতিনিধি অংশ নেয়। সাইডলাইন বৈঠকে কাজাখস্তান সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী। মারুফা রহমান, নিউজ 24, বেইজিং, চায়না। বাণিজ্য ঘাটতি ও ডলারের ওপর চাপ কমানো ও মেগা বিনিয়োগের রোড ম্যাপ সব মিলিয়ে প্রধানমন্ত্রী চীন সফরে ঢাকার এই এজেন্ডা প্রায় পুরোটাই অর্থনৈতিক। অর্থনীতিবিদরা বলছেন দুই দেশের মাঝে সম্পর্ক উন্নয়নে এই সফর খুবই গুরুত্বপূর্ণ। তবে দেশটির সঙ্গে হতে যাওয়া চুক্তি আর সমঝোতাগুলোর যথাযথ এবং সময়মতো বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। ফারজানার রিপোর্ট। অবকাঠামো ও শিল্পায়নের চাকা সচল রাখতে চীন থেকে $6 বিলিয়ন অর্থায়ন চূড়ান্ত করাই হবে প্রধানমন্ত্রীর বেইজিং সফরের ঢাকার বড় প্রাপ্তি। এলডিসি থেকে উত্তরণের আগ মুহূর্তে চীনের বাজারে দেশীয় পণ্যের রপ্তানি বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সই এবং কারেন্সি সোয়াপের মতো বড় বাণিজ্যিক অগ্রগতি হতে পারে এই সফরে, যা দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। ব্যবসায়ীরা বলছেন চীনের দেয়া শুল্ক সুবিধা কাজে লাগিয়ে সে দেশে রপ্তানি বাড়াতে বাংলাদেশকে কৌশলগত পদক্ষেপ নিতে হবে। সেই সাথে দেশটিতে বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং এর দিকেও জোর দিতে হবে। আমাকে ওখানে মার্কেটিং করতে হবে। হ্যাঁ, মার্কেটিং করার জন্য বাংলাদেশের জন্য 30টা আউটলেট দেওয়ার জন্য 6 মাস পর্যন্ত আমরা এটা
কাস্টমারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করব। বাংলাদেশের পক্ষ থেকে চীনের ব্যবসায়ীদের জন্য বেশ কিছু উপহার নিয়ে গেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় 800 একর জমির ওপর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের প্রস্তাব অন্যতম। বিশেষজ্ঞদের মতে সফরটি গুরুত্বপূর্ণ হলেও চুক্তি স্বাক্ষর এবং ঋণ গ্রহণের ক্ষেত্রে দেয়া শর্ত এবং সুদের হার যেন বাংলাদেশের অনুকূলে হয় সেদিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশকে। যে ঋণ আমরা নেব এটা যদি সহজ শর্তে আমরা নিতে পারি, দীর্ঘ মেয়াদী ঋণ যদি হয়, সুদটা যদি আমাদের অনুকূলে হয়, সুদের হার, সো এই বিষয়গুলোও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। প্রস্তাবিত বাজেটে ইলেকট্রনিক যান ও সোলার পণ্য আমদানিতে শুল্ক হ্রাস করেছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন চীনের প্রযুক্তি কাজে লাগিয়ে দেশের গাড়ি নির্মাণ শিল্প ও সোলার প্যানেল প্রযুক্তির যৌথ বিনিয়োগ দেশের টেকসই শিল্পায়নের চিত্র বদলে দিতে পারে। চুক্তি স্বাক্ষর করি এবং সেই সব বিনিয়োগ যদি চীনের বাংলাদেশে হয়, তাহলে জ্বালানি যেটা নাকি আমাদের একটা বড় ধরনের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে, সেদিকটাতেও এটার একটা ভূমিকা থাকবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই চীন সফর সরকারের স্মার্ট ইকোনমি বিনির্মাণের পথে সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের 18 আইন কর্মকর্তার পদত্যাগকে রাজনৈতিক স্টান্টবাজি বলছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাদের অভিযোগ, জামায়াতপন্থী আইনজীবীদের একযোগে পদত্যাগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন পদত্যাগকারী আইন কর্মকর্তারা। আর রাষ্ট্রের আইন কর্মকর্তার পদ দলীয়করণ না করার পরামর্শ দিয়েছেন আইনবিদরা। রাশেদ রায়হানের রিপোর্ট। সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের 7 ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 11 সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগের একদিন পর প্রতিক্রিয়া জানান বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বলছেন, জামায়াতপন্থী আইনজীবীদের একযোগে পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এর মাধ্যমে তারা রাজনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে যে রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত। এই সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে 4 মাস কাজ করেছে, বেতন নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে, পদ পদবি ব্যবহার করেছে। করার পরে গতকাল ওনারা 4 মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ হবেন। তো এই জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তবে পদত্যাগকারীদের দাবি, বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের অনাগ্রহ এবং বিচারিক স্বাধীনতা সম্পর্কিত কিছু অবস্থানের সঙ্গে মৌলিক মত পার্থক্যের কারণেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। একটা কমিশনের মাধ্যমে জুডিশিয়ারিতে জাজেস অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটা অর্ডিন্যান্স করা হয়েছিল, সেটা ওনারা বাতিল করেছে। তো আমরা তো কোয়ালিটি সম্পন্ন বিচার অঙ্গন চাই। সরকার যেহেতু এটাতে একমত না, তাই আমরা এটার বিরুদ্ধে পদত্যাগ করেছি। আমরা কিন্তু সরকারের আইনজীবী, আমরা রাষ্ট্রের আইনজীবী। আমরা চেষ্টা করেছি যে সরকারকে বলার জন্য যে এই রায়গুলো, যেগুলা জনগণ ভোট দিয়েছে সেটা কেন বাস্তবায়ন হচ্ছে না, এগুলা বাস্তবায়ন না হওয়াতেই সেই কারণ দেখিয়ে আমরা পদত্যাগ করেছি। সরকারকে বিগ্রহিত করা আমাদের উদ্দেশ্য না, আমরা চাচ্ছি আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। তবে আইনবিদরা বলছেন, একযোগে পদত্যাগের মাধ্যমে প্রমাণিত হলো সাংবিধানিক ওই পদগুলো আসলে দলীয় পদ। ওনাদের পদত্যাগের মাধ্যমে প্রমাণিত হলো এই সাংবিধানিক পদগুলো দলীয়। এটি যে অনেক বছর যাবৎ হয়ে আসছে, এখনও চলছে। ওনারা সবাই জামাতের সমর্থক। ওনাদের দলীয় সিদ্ধান্তে পদত্যাগ হতে পারে, অথবা ওনাদেরকে রাখবে না, নিকট ভবিষ্যতে ওনারা পদচ্যুত হতে পারেন, যার কারণে পদত্যাগ করতে পারেন। তবে আমি খুশি হতাম এই কয় মাসে ওনারা রাষ্ট্রের জন্য কি করেছেন, এই পদে বসে যদি সেই ফিরিস্তি দিতেন এবং রিজনটা যেটা দেখিয়েছেন সেই রিজনে যদি 4 মাস আগে পদত্যাগ করতেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, অ্যাটর্নি জেনারেলের অফিসে দলীয়করণ থাকবে না। আইন কর্মকর্তারা রাষ্ট্রের প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করবেন। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। শুধু প্রশাসনের তদারকির ভরসায় না থেকে ডেঙ্গুর বিষয়ে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রাজধানী সহ সারা দেশে বাড়তে থাকা ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় বুধবার সকালে টাস্ক ফোর্সের অভিযান শেষেই কথা বলেন তিনি। এদিকে গুলশানের 6টি ভবনে অভিযান চালিয়ে 3টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়, আর এজন্য সংশ্লিষ্টদের জরিমানা করা হয়। বাসায় থাকা একটি প্লেটের পানিতে এডিস মশার লার্ভা, এই চিত্র রাজধানীর গুলশানের অভিজাত এলাকার একটি বাসভবনের। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ ঠেকাতে গঠিত টাস্কফোর্সের প্রথম অভিযানে গুলশানের 6টি বাসভবনের মধ্যে 3টিতে মিলল এডিসের লার্ভা।
দণ্ডবিধি 1860-এর 269 ধারা অনুযায়ী জরিমানা করেছি 50,000 টাকা এবং কয়েকটি বাড়ির মালিককেও আমরা জরিমানা করেছি। 6টা বাড়ির মধ্যে আমরা 3টা বাড়িতে লার্ভা পেয়েছি এবং এটাই হচ্ছে নগরের অন্যান্য এলাকার চিত্র। আপনার 50%-এর অধিক বাড়িতে আমরা লার্ভাটা পাবো। এই লার্ভাটা যদি আমাদের যারা নাগরিকগণ আছেন তারা যদি নিজেরা যদি উদ্যোগী হয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, এগুলো যদি শুকনো না রাখে, তাহলে এই এডিস মশা দূরকরণ শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে দূর হয়ে যাবে। শুধু প্রশাসনের তদারকি আর জরিমানার মাধ্যমে ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব না জানিয়ে নিজ নিজ বাসা, ছাদ ও আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখবো। তবে আপনাদের মাধ্যমে আমি নগরবাসীকে আবারও বিনীত অনুরোধ করি, আপনারা আপনাদের নিজের জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপত্তার জন্য আপনারা একটু আপনাদের বেলকুনি, টপ, ছাদ, নিচের অংশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে 5,000, প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বাজেট বরাদ্দ নিয়ে সন্তুষ্ট থাকা না থাকার ইস্যুতে সংসদে উত্তপ্ত বিতর্কে জড়িয়েছেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। বিরোধী দল একজন আলেমের বক্তব্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং চিফ হুইপ, আর সংসদে ধর্ম নিয়ে বিতর্ক না করার পরামর্শ দেন স্পিকার। বাজেট বক্তব্য দিতে গিয়ে কোরআনের একটি আয়াতের এভাবেই ব্যাখ্যা দেন কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ ফয়জুল্লাহ ফরিদ, যা নিয়ে সংসদে তৈরি হয় বিতর্ক। বিরোধী দলের সাংসদরা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের সাংসদ কোরআনের একটি আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছেন এবং সেটিকে বাজেট আলোচনার সঙ্গে যুক্ত করেছেন। কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূলুল্লাহ ইসলামের বাণীগুলো আছে, এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। বাজেটটা খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এইটা যদি প্রশংসা না করে তারপর আযাব আসবে, এই দিকে নিয়ে গেছিল উনি। এই কথাটা মোটেও সঠিক না। এর জবাবে ধর্মীয় বক্তব্যকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই আহ্বান হুইপেরও। যেটা উনি বলেছেন সেটা প্রাসঙ্গক্রমে বলেছে। আমরা যদি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারেন। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে? আপনি তার কাছেও জিজ্ঞেস করতে পারেন তিনি ব্যঙ্গাত্মক ভাবে বলেছেন নাকি মানে হৃদয় খুলেই কথাটা বলেছেন, যে আমরা সবাই যেন সহিভাবে গ্রহণ করতে পারি। এই কথাটা তো মাহফুজুল্লাহ ফরিদ সাহেব তিনি স্বীকার করেন যে আমরা যে কথাটা বলেছি সেটা কোনো ব্যঙ্গাত্মক ভাবে বলি নাই। পরে সংসদের ধর্ম নিয়ে বিতর্ক না করার আহ্বান জানান স্পিকার। এই দেশটারও 92% মানুষ মুসলমান, সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক, এসব স্পর্শকাতর বিষয়, এটা তো চাই না। এর আগে 23 জুন বিশ্বাসঘাতক দিবস হিসেবে পালনের কথা বলেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় তিনি অতীতের রাজনৈতিক ঘটনা প্রবাহ ও বিভিন্ন নির্বাচনের সমালোচনা করেন। এমন একদিন হয়তো আসবে যে 23শে জুনকে বাংলাদেশের মানুষ বিশ্বাসঘাতকতার দিন হিসেবে উদযাপন করার প্রয়োজন হতে পারে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেনের পথে বাংলাদেশ। এজন্য ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে আনা হচ্ছে একই প্ল্যাটফর্মে। জুলাই থেকে ডিজিটাল লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর। আর এই সময়ের মধ্যে অপারেটরদের অবশ্যই এই কোডের সব সুবিধা নিশ্চিত করতে হবে। গ্রাহকরা বলছেন, বাংলা কিউআর চালু হলে তাদের লেনদেন আরও সহজ হবে, ব্যবসায়ীদেরও ঝামেলা কমবে। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেনে দ্রুত এগিয়ে যাচ্ছে বিশ্ব। নরওয়ে, দক্ষিণ কোরিয়া কিংবা চীনের মতো দেশ নগদ অর্থের লেনদেনের পরিমাণ 10% নিচে নামিয়ে এনেছে, যেখানে অনেকটা পিছিয়ে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব বলছে, বাংলাদেশে যত লেনদেন হয় তার 67% এখনও নগদ টাকা নির্ভর, যেখান থেকে দ্রুতই বেরিয়ে আসতে চায় বাংলাদেশ ব্যাংক।
2027 সালের মধ্যে 70 থেকে 75% এবং 41 সালের মধ্যে 100% লেনদেন ক্যাশলেস করার লক্ষ্য সরকারের। সেই লক্ষ্য পূরণে 1 জুলাই থেকে বাংলা কিউআরের ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে একটি কিউআর বা কুইক রেসপন্স কোড ব্যবহার করে সব ব্যাংক ও এমএফএস গ্রাহকরা সহজে পেমেন্ট করতে পারবেন। আমার একটি ব্যাংকের অ্যাপ, এই ব্যাংকের অ্যাপ দিয়ে আমি আসলে এই বাংলা কিউআর কোডে স্ক্যান করার সাথে সাথেই কিন্তু আমার এটা চলে এসছে যে আমার পেমেন্টটা কিন্তু হয়ে গেছে। তার মানে এই বাংলা কিউআর কোড মানুষকে এতটাই সহজ করেছে, মানুষের পেমেন্ট সিস্টেম, যে একটি কিউআর কোডে সব ধরনের পেমেন্ট কিন্তু আপনি সব অ্যাপ থেকে করতে পারবেন। সেটি আপনার যে কোনো বিকাশ, নগদ, যে কোনো এমএফএস অথবা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি এটি করতে পারবেন, যেটিকে বাংলাদেশ ব্যাংক কিন্তু বাধ্যতামূলক করেছে 1 জুলাই থেকে। বর্তমানে প্রতিটি ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান আলাদা এজেন্ট নেটওয়ার্ক ব্যবহার করায় গ্রাহকদের নির্দিষ্ট সেবা পেতে আলাদা এজেন্টের উপর নির্ভর করতে হয়। আমাদের অনেক ভালো লাগতেছে যে আসলে আমরা ক্যাশলেসের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আমার বিকাশ অ্যাকাউন্ট না থাকলেও আমি ব্যাংকের মাধ্যমে বাংলা কিউআর বোর্ডের মাধ্যমে আমি দ্রুতই পেমেন্ট করতে পারবো। এটা আমার জন্য খুবই সুবিধাজনক। একটা কিউআর কোডে হইলে আই থট লাইক ওটা সবার জন্য খুব সুইটেবল হবে। কিউআরের যে ট্রানজেকশনটা ছিল সেটা অলমোস্ট 10% 5% ছিল, এখন ডে বাই ডে কিউআরটা আপনার বাড়তেছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেশে নগদ টাকার লেনদেন বন্ধ হলে টাকা ছাপানো বাবদ সরকারের অন্তত 20,000 কোটি টাকা সাশ্রয় হবে। এর ফলে লেনদেন সহজ হবে, কমে আসবে অনিয়ম, দুর্নীতি ও কর ফাঁকি, বাড়বে রাজস্ব আয়। আমরা যত ক্যাশলেস সোসাইটির দিকে যাব তত আমাদের টাকার প্রয়োজন কম হবে, টাকা ছাপানোর খরচও আমাদের কম হবে, সেখানে একটা সাশ্রয়ের ব্যাপার আছে। আমাদের আয় এবং ব্যয়ের মধ্যে যে একটা সামঞ্জস্য বিধান করে রাজস্ব আহরণ, এইসব জায়গায় এটার একটা ইতিবাচক ভূমিকা থাকবে, সুতরাং এটা খুবই ভালো। বাংলাদেশ ব্যাংকের আশা, বাংলা কিউআর ব্যবহারে সারা দেশে ডিজিটাল পেমেন্ট বাড়বে, ব্যবসায়ীদের খরচ কমবে এবং আর্থিক খাতে আন্তঃকার্যক্ষমতা উন্নত হবে। দোকান বলেন বা মার্চেন্ট বলেন, যারা কিউআর পেমেন্ট নিত তারা কিউআরই পেমেন্ট নিবে। তারা যে এমএফএস অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট যাদের আছে সেই অ্যাকাউন্টই তাদের টাকাটা জমা হবে, কিন্তু যে নির্দিষ্ট এক বা একাধিক এমএফএস এর কিউআর তাদের কাছে ছিল সেগুলো একটি মাত্র কিউআর দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তবে বাংলা কিউআর সম্পর্কে মানুষের মাঝে এখনও সেভাবে সচেতনতা গড়ে ওঠেনি, তাই এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে 25 জুন বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। অতিবৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি কখনো বাড়ছে কখনো কমছে, আর এমন পরিস্থিতিতে আতঙ্কে দিন পার করছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। এদিকে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে রাস্তাঘাট, ফসলি জমি তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন চরের মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অতিবৃষ্টি আর উজানের ঢলের কারণে শঙ্কায় দিন পার করছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। গতকাল বুধবার সকাল 9টায় বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে এমন রেকর্ড করা হয়। তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চলের রাস্তাঘাট, ফসলি জমি পানির নিচে নিমজ্জিত হয়েছে। বিশেষ করে লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চলের বাদাম, মরিচ, পাট ও আমন ধানের বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হওয়ার উপক্রম। আমার ওই বাদাম ক্ষতি হয়েছে, আর এই যে বিছন যেটা মানে ধান গাবো ওই বিছনটা আমার নষ্ট হয়ে গেছে। গরু ছাগল এলে তো আমার মন কিন্তু ক্ষয়ক্ষতি হয়, এলে মুরগি চড়াই এলে কি চড়াবি। এখন আমার নদীতে কন্ট্রোল চাই, সরকার থেকে আমদান আমার নদীতে কন্ট্রোল চাই। যদিও নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে নদী পাড়ের মানুষের মাঝে। এদিকে রংপুরের কাউনিয়া ব্রিজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 26 সেন্টিমিটার নিচে রয়েছে। এদিকে বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দেয় আতঙ্কে স্থানীয়রা। আবারও পানি মনে হয় রাতারাতি ভরপুর হয়ে যাবে, কিন্তু আমরা এই জলাশয় ছাড়া কিন্তু শুকনো মৌসুম পাই না, কোনো আবাদ সুবাদ নাই। এই যে তিস্তে আমার মতন আজরাইল, কারণ কি পানি বাড়া খারাপ, এই ব্যাপার ক্ষয় ক্ষতি ওই তিস্তে আমার সর্বসাধারণ আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 24 ঘন্টায় তিস্তার পানি আরো কমতে পারে। পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক মনিটরে রেখেছি, কোথাও কোনো ভাঙন বা ক্ষয়ক্ষতি দেখা দিলে আমরা জরুরি ভিত্তিতে জিওব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। মঙ্গলবার বিকেলে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই সময় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।